তো যাই হোক, তোমাদেরকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আজকে অনলাইন ক্লাসে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তোমরা চতুর্থ পর্বের সকল ছাত্রদেরকে আজকে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন। তো তোমাদেরকে এইভাবে হাজির হবে, দেখো এটা হাজিরি খাতা, হ্যাঁ এইভাবে হবে তোমরা, আমি বিলিভ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পঞ্চম অধ্যায়ে তোমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টার ছাত্রকে পঞ্চম অধ্যায় অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং ক্লাসে অভিনন্দন। তো আজকের ইলেকট্রোপ্লেটিং ক্লাস পঞ্চম অধ্যায় নিয়ে আমি কিছু কথা বলবো, আলোচনা করব। ইলেকট্রোপ্লেটিংটা কি আমি একটু লেখা, এটা পঞ্চম অধ্যায়, চ্যাপ্টার পঞ্চম, হ্যাঁ ফিফথ, চ্যাপ্টার ফিফথ, ইলেকট্রোপ্লেটিং। টপিকস হচ্ছে কি, হেডিং হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এটা কি, ইলেকট্রোপ্লেটিংটা কি, এটা এটা এই অধ্যায়ে মেইনলি ইলেকট্রোপ্লেটিং নিয়ে অধ্যায়। ইলেকট্রোপ্লেটিং হচ্ছে, ধরো এখানে একটা কলম আছে, একটা সুন্দর রং আছে, হ্যাঁ কলমটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্লাস্টিকের তৈরি একটা ব্যাপার ছিল। এখানে কিন্তু এত যখন তৈরি করা হয় তখন কিন্তু এখানে কোনো রং টং বা কিছু ছিল না, অর্থাৎ একটা ধাতব বস্তুর উপর আর একটা ধাতব বস্তুর আবরণ দিয়ে বস্তুটিকে দীর্ঘস্থায়ী করে তোলা। আমি আবারও বলছি, ইলেকট্রোপ্লেটিং হচ্ছে একটা ধাতব বস্তুর উপর, ধরো একটা লোহা, একটা জং করা লোহা, একেবারে মরিচা পড়া লোহা, একটা কথা বিবেচনা করি, একটা মরিচা পড়া লোহাকে যদি আমি ভালোভাবে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিয়ে সেখানে যদি আমি বিভিন্ন প্রকার স্প্রে করি, রং করি, হ্যাঁ সেটা কি দীর্ঘস্থায়ী হবে এবং দেখতেও সুন্দর হবে, হবে কিনা? অবশ্যই হবে। তো এটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, অর্থাৎ একটা ধাতব বস্তুর উপর একটা আবরণ দিয়ে ধাতব বস্তুটিকে একটা একদম গ্লোস করে তোলা, একদম সুন্দর করে তোলা, একদম পলিশড করে তোলা, দেখতে চকচকে করে তোলা, আর এটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, এটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তা আমি যদি একদম সরাসরি ভাবে একদম বইয়ের ভাষায় কথা বলি তাহলে এইভাবে আসে, ইলেকট্রোপ্লেটিংটা এক প্রকার হচ্ছে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ইলেকট্রোপ্লেটিং এক প্রকার, এখানে বলছে যে ইলেকট্রোপ্লেটিং একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া সাধারণ কম মূল্যের ধাতব পদার্থের উপর একটি মূল্যবান ধাতব পদার্থের পাতলা আবরণ দেওয়া হয়। কম মূল্যের ধাতব পদার্থের উপর একটা মূল্যবান ধাতব পদার্থের আবরণ দেওয়া হয়, ওকে, তাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং, মানে বইয়ের ভাষা যদি একেবারেই বলি। আবারও বলছি সংজ্ঞাটা, ইলেকট্রোপ্লেটিং হচ্ছে একটা কম মূল্যের ধাতব পদার্থের উপর একটা মূল্যবান ধাতব পদার্থের আবরণ দিয়ে সেটাকে ভ্যালুয়েবল বা মূল্যবান করে তোলা, এটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইজ ইট ক্লিয়ার? ওকে। ইলেকট্রোপ্লেটিং হচ্ছে, আবারও বলি, ইলেকট্রোপ্লেটিং একটা কম মূল্যের ধাতব পদার্থের উপর, দেখো আমি লিখে দিচ্ছি এখানে সংজ্ঞাটা দেখো, একটা কম মূল্যের ধাতব পদার্থের উপর একটা মূল্যবান ধাতব পদার্থের আবরণ বা প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। একেবারে এক নম্বরের জন্য এই কোশ্চেনটা এক নম্বরের জন্য আসতে পারে যে ইলেকট্রোপ্লেটিংটা কি। তাহলে আবার বলবো, একটা কম মূল্যের ধাতব পদার্থের উপর একটা মূল্যবান ধাতব পদার্থের প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। তা আমি তো বলছি এটা একটা প্লাস্টিকের একটা ব্যাপার ছিল, এটাতে কিন্তু একটা সুন্দর রং করে সুন্দর করে চমৎকার করে তৈরি করছে, এই জন্য এটা দামি, মূল্য, বুঝতেছো? প্রথমে কিন্তু এটা ডাস্টবিনে ছিল, ধরো প্লাস্টিক জাতীয় কিছু সামথিং কিছু ছিল, তো ওটা থেকে তৈরি করে একটা সরাসরি ধাতব পদার্থের ন্যায় চকচকে একটা আবরণ দিয়ে এটাকে তৈরি করছে, দামি তৈরি করছে। তোমার ঘড়িতে দেখবা যে ঘড়ির কাঁটাগুলো অনেকটা জল জল করে স্বর্ণের প্রলেপ না হয়, আসলে কিন্তু ওটা স্বর্ণের প্রলেপ না, ওকে, ওটা একটা গ্যালভানাইজিং বলতে পারো, চকচক করতেছে, ওকে। তা এই জাতীয় হচ্ছে কাজ হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, এই জাতীয় কাজগুলোকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তাহলে একটা কম মূল্যের ধাতব পদার্থের উপর একটা মূল্যবান ধাতব পদার্থের আবরণ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। কারো কোশ্চেন আছে এই বিষয়ে? ইলেকট্রোপ্লেটিং কিন্তু শেষ, সংখ্যাটা কিন্তু শেষ, একটা ছোট্ট একটা কোশ্চেন, ওকে। আচ্ছা আচ্ছা এখানে একটা মনে রাখবা যে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, এখন আমি আলোচনা করব ইলেকট্রোপ্লেটিং এর পরে যে প্রক্রিয়াটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। ইলেকট্রোলাইসিস অথবা তড়িৎ বিশ্লেষণটা কি আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। এই কোশ্চেনটা কি তোমাদের কাছে ক্লিয়ার? তোমাদের কাছে ইলেকট্রোপ্লেটিং নিয়ে কি কোশ্চেনটা ক্লিয়ার আনসার সহ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইলেকট্রোপ্লেটিং কি বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা
আচ্ছা, এখন দেখো এখানে বলছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। তড়িৎ বিশ্লেষণ অথবা ইলেকট্রোলাইসিস। আমি একটু বড় করে লেখার চেষ্টা করছি, একটু দেখো চলে যাবে। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস। আমি খুব বড় করে লিখছি, আমি বিলিভ করব যে তোমরা বুঝতে পারছো। আমি লিখছি কি তড়িৎ বিশ্লেষণ অথবা ইলেকট্রোলাইসিস। তড়িৎ বিশ্লেষণ অথবা ইলেকট্রোলাইসিস আমি লিখছি। হ্যাঁ, আরেকজন আমাদের সাথে জয়েন করছেন, তাকে আমরা আচ্ছা আবারও নিচ্ছি, রবিউল। আচ্ছা, দেখো ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণটা কি, ইলেকট্রোলাইসিস অথবা তড়িৎ বিশ্লেষণটা কি। আমি কিন্তু সরাসরি ইঞ্জিনিয়ারিং ভাষায় এখন কথা বলবো যে ইলেকট্রোলাইসিসটা হচ্ছে, এখানে যেভাবে বলছে যে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবাহী নয়। বিশুদ্ধ পানি কিন্তু বিদ্যুৎ পরিবাহী নয়। ওকে, বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু এর সাথে সামান্য পরিমাণে অ্যাসিড, আমি আবারও বলছি বিশুদ্ধ পানি মানে যে পানি তুমি খাও, মিনারেল ওয়াটার আমরা যেটা খাই, সেটাতে কিন্তু বিদ্যুৎ পরিবহন হয় না, সেটা বিদ্যুৎ পরিবাহী না, সোজা কথায়। তাহলে আমি বলবো যে বিশুদ্ধ পানি, বারে বারে আসতেছে ও, আচ্ছা যাক, বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু সেখানে যদি আমি বিভিন্ন প্রকার এলিমেন্ট, বিভিন্ন প্রকার ম্যাটেরিয়ালস, বিভিন্ন প্রকার পদার্থ ম্যাটার, আমি যদি এটাকে মিক্সিং করি, যেমন কিছু লবণ, অ্যাসিড, ওকে, এ জাতীয় কিছু যদি মিক্সিং করি, তাহলে সেটা কি হয়, সরাসরি বিদ্যুৎ পরিবাহী হয়। কি হয়, সরাসরি বিদ্যুৎ পরিবাহী হয়। তাহলে আবারও বলছি, বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু এর সাথে সামান্য পরিমাণে অ্যাসিড, লবণ অথবা ক্ষার মেশালে, অ্যাসিড লবণ অথবা ক্ষার মেশালে এটা বিদ্যুৎ পরিবাহী হয়। আমি বুঝাতে পারছি? আচ্ছা, এখন এই দ্রবণের ভিতর দিয়ে ডিসি এবং ক্যাথোড বা নেগেটিভ ইলেকট্রোড হাইড্রোজেন জমা হতে থাকে। অর্থাৎ যখন আমি দেখো, আমি আবারও বলছি, এখন এই দ্রবণের ভিতর দিয়ে ডিসি প্রবাহিত করলে, আমি এই দ্রবণের ভিতর দিয়ে যদি ডিসি প্রবাহিত করি, মানে ডিসি বিদ্যুৎ যদি প্রবাহিত করি, ঠিক আছে, কোন কোন পদার্থের মধ্যে মনে করো এরকম, আমি একটু যদি এখানে যা রাখি ভালো করে বোঝার চেষ্টা করবা। ধরো এটা একটা মগ, এখানে ধরো অনেকগুলো পদার্থ মিক্সিং আছে। এক মিনিট, আমি একটা জরুরি করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? টিভি দেখছি। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছি, অনলাইন ক্লাস নিচ্ছি। এটা আপনার নাম্বার না, সেভ করছি, একটু পরে কথা বলি ক্লাস শেষে। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, আসসালাম। আচ্ছা, হাউ বাজ, সরি, আমি এখানে একটা একটা মগ নিলাম, এখানে অনেকগুলো নরমাল পানি দিছি পরিমাণ মতো, এখানে পরিমাণ মতো পানি দিছি, এটা কিন্তু খাবার পানি, জাস্ট মিনারেল ওয়াটার। হ্যাঁ, তো এখানে যদি আমি কিছু পরিমাণে, এখানে কিছু পরিমাণে আমি যদি সল্ট, লবণ, লবণ দিই, হ্যাঁ, কিছু পরিমাণে যদি পদার্থ মিক্সিং করি এর সাথে, মিক্সিং করার পরে আমি যেটা করবো, সরাসরি এখানে একটা লাইন দেবো, সরাসরি এখানে একটা বিদ্যুতের, ডিসি বিদ্যুতের লাইন দেবো। হ্যাঁ, ডিসি বিদ্যুতের যদি লাইন আমি দিই, হ্যাঁ, যে কোনো ভাবে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কি হয়, আমি আবারও বলছি, সাধারণ পানি কিন্তু সাধারণ পানি, এখানে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, কিন্তু পানিতে যদি সামান্য পরিমাণে অ্যাসিড মিশাও, অথবা সামান্য পরিমাণে ক্ষার জাতীয় পদার্থ, যেমন গ্লিসারিন পাউডার জাতীয়, ধরো হুইল, এই জাতীয় কিছু মিশাও,
তাহলে সেই পানিটা কি হয়? বিদ্যুৎ পরিবাহী হয়। সেই পানিটা হয় বিদ্যুৎ পরিবাহী। এই পানিটাতে, যে পানিটা পরিবাহী হয়, সেই পানিতে যদি আমি এগুলো মেশানোর পরে আমি যদি ডিসি বিদ্যুৎ প্রবাহ করি, কি বিদ্যুৎ প্রবাহ করব? ডিসি বিদ্যুৎ। যদি ডিসি বিদ্যুৎ প্রবাহ করি তাহলে কি হয় দেখো, পানির অণু অক্সিজেন ও হাইড্রোজেন বিভক্ত হয়, পানিটা কিন্তু ভেঙে যায় তখন। পানির সংকেত আমরা কি জানি? H2O। H2O এখানে লক্ষ্য করো, H2O ভেঙে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন হয়, তখন H2O আলাদা হয়ে যায়, হাইড্রোজেনও আলাদা হয়ে যায়, দুটো কিন্তু ডিভাইডেড হয়ে যায়, দুটো দুই জায়গায় চলে যায়। পানি কিন্তু এইভাবে ছিল, অ্যাড ছিল, একে অন্যের সাথে এভাবে আস্তে আস্তে ছিল, এটা পানি। যখন আমি যখন বিশ্লেষণটা করব, যখন আমি বিদ্যুৎ প্রবাহ করব ডিসি বিদ্যুৎ, তখন আস্তে আস্তে এই দুইটা পদার্থ আলাদা হয়ে যাবে, জায়গা থেকে ভেঙে ভেঙে যাবে। কোন দুটো পদার্থ? দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেনের অণু আর একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন আলাদা হয়ে যাবে তার জায়গা থেকে, সেই কথা বলছি। দেখো, বিভক্ত হয় এবং অ্যানোড বা পজিটিভ ইলেকট্রোডে অক্সিজেন, দেখো পজিটিভ ইলেকট্রোডে অক্সিজেন জমা হয়। ইলেকট্রোড এখানে কিন্তু মনে রাখবা, যখন আমি এখানে প্রবাহিত করব, ওকে, এখানে দুটো ইলেকট্রোড বা দুটো কাঠি আমি কিন্তু সেখানে ইন করব, এইভাবে দুটো কাঠি ইন করব, এখানে দুটো কাঠি ইন করব। হ্যাঁ, একটা কাঠি থাকবে পজিটিভ, এটা পজিটিভ, আর একটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা একটা হচ্ছে নেগেটিভ, দুইটা কাঠি থাকবে, দুইটা দণ্ড থাকবে, এইভাবে দুটো দণ্ড লম্বালম্বি থাকবে পানির ভিতরে, ঠিক আছে? তাহলে সেখানে কি হবে, যেহেতু অক্সিজেন এবং হাইড্রোজেন দুটো আলাদা হয়ে যাচ্ছে, যাওয়ার পরে কি হবে, অ্যানোড বা পজিটিভ ইলেকট্রোডে, এই যে পজিটিভ ইলেকট্রোড অথবা কাঠিতে কি হবে, আচ্ছা, অক্সিজেন, পজিটিভ ইলেকট্রোডে অক্সিজেন এবং নেগেটিভ ইলেকট্রোডে হাইড্রোজেন জমা থাকে। আমি আবারও বলছি, এটা পজিটিভ ইলেকট্রোডে যাবে, এই অক্সিজেন পজিটিভ ইলেকট্রোডে যাবে, এখানে কোথায় যাবে? পজিটিভ, এটা কিন্তু ইলেকট্রোড, এটা সরাসরি ইলেকট্রোড, পজিটিভ আর এটা ইলেকট্রোড সরাসরি নেগেটিভ, এটাকে বলে মাইনাস, এটা হচ্ছে প্লাস। আমি আশা করি বুঝতে পারছি। পানিটা যখন ভেঙে যায়, ভেঙে গিয়ে দুটো মিশ্রণ তৈরি হয়, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেন জমা হয় কোথায়? নেগেটিভ ইলেকট্রোডে, নেগেটিভ কাঠিতে, আর অক্সিজেন জমা হয় পজিটিভ কাঠিতে, সেই কথাটা বলছে। তারপরে কি হয় দেখো, অনুরূপভাবে কপার সালফেট দ্রবণে, অনুরূপভাবে মানে সেম ভাবে, তুমি এখানে যে প্রক্রিয়াটা করছো সেম ভাবে কপার সালফেট দ্রবণে ডিসি প্রবাহিত করলে, কপার সালফেট দ্রবণ, অর্থাৎ কপার যদি কোনো কপার এবং সালফেট যদি যোগ করো, কপার সালফেট CuSO4, কপার সালফেট দ্রবণ, এটা মগের ভিতরেই আছে মনে করো, ওকে। এই কপার সালফেট দ্রবণ তুমি যদি এখানে বিক্রিয়া ঘটাও, ডিসি বিক্রিয়া ঘটাও, ওকে, তাহলে এটা কিন্তু ডিরেক্টলি আলাদা আলাদা ইলেকট্রোডে যাবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে কপার Cu+SO4 আলাদা হয়ে যাবে, সেই কথা বলছি। তাহলে আমি কিভাবে হয়, অনুরূপভাবে কপার সালফেট দ্রবণে ডিসি প্রবাহিত করলে দ্রবণটি কপার এবং সালফেটে বিভক্ত হয়ে যথাক্রমে ক্যাথোড ও অ্যানোডে জমা হয়। বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে কোনো দ্রবণে অনুরূপভাবে পৃথক করার পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোলাইসিস। হোপফুলি আমি তোমাদের বুঝাতে পারছি। তো আমি যখন পানিতে, এই সাধারণ পানিতে যখন আমি ক্ষার মিশাইলাম, এই সাধারণ পানিতে আমি যখন ক্ষার মিশাইলাম, ক্ষার মধ্যে কি কি ছিল? লবণ ছিল, সোডা থাকতে পারে, বা চিনিও থাকতে পারে, অথবা মানে তোমার পাউডার, যেটা ব্লিচিং পাউডার, সেটাও থাকতে পারে। সেটা যদি মেশানো করে পুরো মিক্সিং প্রক্রিয়াটা কিন্তু সাধারণ পানি আর থাকলো না, এটা কিন্তু খাওয়ার উপযোগী, এটা একটা কেমিক্যাল পানি হতে পারে। সেই কেমিক্যাল পানিতে আমি কি করবো, দুটো ইলেকট্রোড ঢুকাবো, এভাবে লম্বালম্বি দুটো ইলেকট্রোড দেবো। ইলেকট্রোড দুটো, একটা পজিটিভ প্রান্ত থাকবে, পজিটিভ ইলেকট্রোড, আর একটা আছে নেগেটিভ ইলেকট্রোড, দুটো প্রান্ত থাকবে। তো যখন আমি ডিসি সাপ্লাই দেবো, তারপরে আমি কি করবো, নেক্সটে গিয়ে ডিসি সাপ্লাই দেবো, আমি ডিসি বিদ্যুৎ সাপ্লাই করবো। বিদ্যুৎ দুই প্রকার, এটা তোমরা ভালোভাবে জানো, একটা আছে এসি বিদ্যুৎ, একটা আছে ডিসি বিদ্যুৎ। তো কোনো ক্রমে এখানে দিতে যাইও না, দিলে কিন্তু বিপদ সীমার মধ্যেই থাকবা, এটা কখনো দেখতে যাইও না, একেবারেই ন্যানো সেকেন্ডে পুরো ছাই হবে, কিন্তু কোনো ক্রমেই আবার ভুল ক্রমে ডিসি বিদ্যুৎ দিতে যাইও না, ওকে। এসি বিদ্যুৎ দিতে যাইও না, এসি বিদ্যুৎ দিতে যাইও না, ডিসি বিদ্যুৎ দিও। ডিসি বিদ্যুতে তেমন কোনো ক্ষতি হবে না, এসি বিদ্যুৎ দিলে একদম বিভৎস হয়ে যাবে, মানে পুরো একদম আগুন ধরে যাবে। তো এই দ্রবণে আমি কি করব,
সরাসরি এখানে যে মিক্সিংটা হয়েছে এটাকে বলবো আমি ক্ষার পানি। কি পানি বলবো? ক্ষার পানি। এই ক্ষার পানিটাতে যখন আমি ডিসি বিদ্যুৎ সাপ্লাই করব তখন এই পানিটা বিয়োজিত হয়ে যাবে, মানে কি হবে? ডিভাইডেশন হয়ে যাবে। পানি ডিভাইডেশন হবে না, হবে কি? পানির ভিতরে যে দ্রবণটা মিশাইছি আমি, সেই পানিটা ভেঙে যাবে সরাসরি। পানিটা ভেঙে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আলাদা আলাদা হয়ে যাবে। হাইড্রোজেন দুটা কোথায় জমা হবে? হাইড্রোজেন দুটা সরাসরি নেগেটিভ প্রান্তে জমা হবে, আর অক্সিজেনটা সরাসরি পজিটিভ প্রান্তে জমা হবে। ঠিক আছে? এইভাবে জমা হতে থাকবে, হতে হতে পুরা মানে পানি আর এবং পানির সাথে পুরো যে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে পুরো বিক্রিয়াটা আলাদা হয়ে যাবে। তো এটা আমরা পাবো। অনুরূপভাবে আমি যদি আরেকটা প্রক্রিয়া নেই হবে, আরেকটা যদি স্টেপ করি, সেই স্টেপে কি বলছে? কপার এবং সালফেট। কপার এবং সালফেট যদি আমি একটা পানিতে মিশাই বা যেখানে মিশাই না কেন, সেখানে যদি আমি ডিসি সাপ্লাই করি, তাহলে এখানে অনুরূপভাবে কপার এবং সালফেট আলাদা হয়ে অনুরূপভাবে অ্যানোড এবং ক্যাথোড প্রান্তে জমা হবে। আর এই জমা হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস অথবা তড়িৎ বিশ্লেষণ। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা আনমিউট করো, ওটা থেকে মিউট থেকে আনমিউট করো, আনমিউট করে কাজ করে চলে এসো। আচ্ছা, এখন আমাকে এক এক করে বলো। রবিউল ইসলাম থেকে বলো। রবিউল, তুমি আমাকে বলো। আমি কিন্তু অনলাইনে পড়া এখানেই নেব, ইউ মাইট দ্যাট। আমি চাচ্ছি যে তুমি এখানে ভালোভাবে করে এখানে বাসায় যে কনসেপ্ট ক্লিয়ার করে আমার ভিডিওটা আপডেট করে শুধু বাসায় প্র্যাকটিস করো এবং দুই একবার করে লেখো, দেখবা যে তোমার পড়া এখানে ওকে। আমরা থিওরিতে আমরা অঙ্ক এবং থিওরি দুটোই রান সমানভাবে আগাবো। এর জন্য ফার্স্টলি আমি খুব আলোচনা করছি। আচ্ছা বলো, রবিউল বলো। রবিউল, রবিউল, রবিউল তুমি কি আমাকে শুনতে পারছো? রবিউল, আচ্ছা রবিউল তুমি শুনতে পারছো? আচ্ছা ওয়ানুর বলো, তুমি বলো, ওয়ানুর শুনতে পারছো? ওয়ানুর তুমি কি আমাকে শুনতে পারছো? ওয়ানুর, মানে কেউ শুনতে পারছো না কেন? ফয়জার বলো, ফয়জার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবারও ক্লিয়ার, খুব শান্তভাবে আস্তেভাবে ক্লিয়ার করছি, হ্যাঁ। আচ্ছা তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে? অনলাইনে ছিলে তো? ফয়জা, ফয়জা তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমার ক্লাসে ছিলা? না না না, অনলাইন ক্লাসে তুমি যদি অন্য দিক কাজ করো তাহলে তো হবে না। আচ্ছা, যে শুনছো সে বলো, আমাকে ওয়ানুর বলো। ওয়ানুর কই? ওয়ানুর তুমি কি আমাকে আচ্ছা আচ্ছা, না তুমি কোনটা বলছো নাই, তুমি আমার আবারও বলি, ক্লাসে কিন্তু তোমরা গতানুগতিক ভাবে তোমাদের অ্যাবসেন্ট মাইন্ডেড থাকো। আমি আবারও বলি, অ্যাবসেন্ট মাইন্ডেড মনস্ক কখনো অর্জন করতে পারে না। সার্টিফিকেটের জন্য তুমি এখানে আসো না, তুমি ভালো শিখবা, এতটুকু আমি চাবো। এর জন্য বি কেয়ারফুলি, ক্লাসটুকু খুব মূল্যবান। অনলাইনে টাকা খরচ করে ক্লাস তোমরা করতেছো, আমরা বলছি। হ্যাঁ, এটা এটা অন্য কোনো জায়গায় মাইন্ড করা যাবে না। আমি তো ক্লাসে নেবো 45 মিনিট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফয়জাল মাহমুদ, আমি ক্লিয়ার করতেছি, টপিকসটা আবার ক্লিয়ার করছি। আমি আলোচনা করছি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। কি আলোচনা করছি? আচ্ছা, তড়িৎ তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিসের জন্য একটা প্রথমত একটা পাত্র লাগবে। কি লাগবে? পাত্র। এই একটা পাত্র নেই। এই পাত্রে আর কি কি লাগবে বলো? বিশুদ্ধ পানি নিলাম, পানি নিলাম, মিনারেল ওয়াটার নিলাম, তারপরে মিনারেল ওয়াটার নিচ্ছি, তারপরে কি নিতে হবে? হ্যাঁ, না তুমি ক্লাসে মনোযোগ, তুমি পুরোপুরি অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলা। আচ্ছা, নেগেটিভ পজিটিভ দুটো দণ্ড নিলাম, তারপরে দ্রবণগুলোর মধ্যে কি কি? দ্রবণগুলোর মধ্যে কি কি? আমি তো নাম বলছি রে বাবা, আমি তো নাম বললাম, স্পেসিফিকলি আমি বললাম। এত কষ্ট করলে তাহলে তাহলে কিন্তু মানে খুব কষ্ট পাবো। তোমাকে আমি ক্লিয়ার করে বলছি বারে বারে যে আমি এখানে সোডা নিতে পারি, সোডা, খাওয়ার সোডা, ওকে, অথবা কাপড় কাচার সোডা নিতে পারি, অথবা আমি নিতে পারি
আমি নিতে পারি লবণ, আমি সোডা নিতে পারি, লবণ নিতে পারি এবং অ্যাসিড নিতে পারি। কি নিতে পারি? অ্যাসিড। যে কোনো একটা দ্রবণ অথবা সবটাই তুমি যদি নাও কোনো সমস্যা নেই, তবে যে কোনো একটা দ্রবণ নেবা, পানির সাথে যে কোনো একটা দ্রবণ মেশাবা। আমি তো সোডিয়ামের কথা বলিনি এখানে। তুমি আমি যা বলছি সেই সাথে তুমি কথা বলবা, সেই ডিপগুলির সাথে কথা বলবা। আমি এখানে বলছি, বোঝো না কেন? এখানে লবণ, লবণ, তারপরে কি থাকবে? অ্যাসিড, তারপরে কি থাকবে? পানি, তারপরে এই জাতীয় আরো কিছু ক্ষার, মানে লবণ, অ্যাসিড, পানি, এই তিনটা নিতে পারো। কি কি বলছি আমি? লবণ, অ্যাসিড, পানি, এই তিনটা নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা তুমি নিতে পারো, ঠিক আছে। এই তিনটা নিয়ে কি করবা? নেওয়ার পরে মিশ্রণটা যখন পানিটা মিক্সিং হয়ে গেল, তখন তুমি কি করবা? সরাসরি এখানে যে তুমি ইলেকট্রোড নিছো, পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে তুমি কানেকশন দেবা। কি কানেকশন দেবা? ডিসি বিদ্যুতের কানেকশন দেবা। ফয়জার তুমি মিউট করে বলো কোন কানেকশন দেবা? ডিসি না, ডিসি সংযোগ দেবা, ডিসি বিদ্যুৎ দেবা, ডিসি বিদ্যুৎ, ডিসি বিদ্যুৎ দেবা। আচ্ছা, যদি ডিসি বিদ্যুৎ দাও, তাহলে এই যে পানিতে, পানির একটা মিশ্রণ কিন্তু বুঝি সরাসরি মিশ্রণ হয়েছে কিনা। এই মিশ্রণটা নরমালি H2O, নরমালি H2, নরমালি কি H2। এটা তো আমরা সবাই জানি যে সাধারণ পানির সংকেত হচ্ছে H2O। ওকে, এটা এই সাধারণ পানি এখনো কিন্তু সাধারণ পানি অবস্থায় আছে, কিন্তু আমি যখন বিদ্যুৎ প্রবাহিত করবো তখন দেখো কি হবে। তখন হবে কি, যখন বিদ্যুৎটা দেবো আমি, তখন H2O ভেঙে যাবে, H2 আলাদা হবে আর O2O আলাদা হবে। আর এই এইচটা দুইটা প্রান্ত, এই যে ইলেকট্রোড, ইলেকট্রোডের দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ প্রান্তকে বলা হয় ক্যাথোড, পজিটিভ প্রান্তকে বলা হয় ক্যাথোড, আর নেগেটিভ প্রান্তকে বলা হয় অ্যানোড। মনে থাকবে? অর্থাৎ সোজা কথা যদি না বোঝো, ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক কাঠি আর ঋণাত্মক কাঠি, ঠিক আছে। ধনাত্মক কাঠিতে গিয়ে, এই যে দেখো আমি এখানে আছি সুন্দর করে, ধনাত্মক কাঠিতে গিয়ে অক্সিজেন জমা হবে। কি জমা হবে? হয়তো তুমি আনমিউট করো, আনমিউট করো, আবার তোমার সাথে কথা বলছি, তুমি যদি কিছু বোঝো না। ধনাত্মক প্রান্ত গিয়ে কি জমা হবে? ধনাত্মক প্রান্তে গিয়ে অক্সিজেন জমা হবে, অক্সিজেন। ও, তুমি যখন কানেকশনটা দেবা, তুমি যখন ডিসি বিদ্যুৎ প্রবাহিত করবে পানিতে, ইলেকট্রো মানে এখানে যে দুটো মানে কাঠি আছে, এই দুটো কাঠি, একটা পজিটিভ কাঠি, একটা নেগেটিভ কাঠি, এই দুটো কাঠিতে যখন তুমি মানে সংযোগ দেবা, ডিসি বিদ্যুতের সংযোগ দেবে এভাবে। আমার কথা বুঝছো? ডিসি বিদ্যুতের সংযোগ দিলে এই পানিটা বিয়োজিত হবে, পানিটা বিভক্ত হয়ে যাবে, পানিটা ভেঙে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আলাদা আলাদা হবে। হাইড্রোজেন দুটো জমা হবে কোথায়? হাইড্রোজেন দুটো জমা হবে অ্যানোড, নেগেটিভ প্রান্তে। হাইড্রোজেন দুটো নেগেটিভ প্রান্তে জমা হবে, আর অক্সিজেনটা জমা হবে পজিটিভ প্রান্তে। এখন কি বুঝছো? আচ্ছা, তুমি এখন আমাকে ক্লিয়ার করো, পুরো ভিডিওটা ক্লিয়ার করো, আমি কি কি বলছি সেটা একটু ক্লিয়ার করো। হ্যাঁ হ্যাঁ, না, ও পানিটা যখন বিয়োজিত হবে, এটা আমি তো আমাকে একটা সাপ্লাই দিতে হবে, সাপ্লাই দিতে হবে না? ইয়েস, সংযোগটা কি সংযোগ, এসি না ডিসি? অবশ্যই ডিসি। এসি দিতে, আমি তো তোমাকে বলছি অ্যালার্ম দ্যাট এসি, এসি সংযোগ দিতে যাইও না, এসি সংযোগ দিলে কিন্তু বিপদ হবে। এসি সংযোগ, ইউ মাইন্ড দ্যাট, ডোন্ট টেক এসি কানেকশন, এসি কানেকশন উইল বি peril connection here, so should be mind. ওকে, আচ্ছা, তাহলে তুমি তুমি কি বিক্রিয়াটি বুঝছো? এই বিক্রিয়াটির নামই হচ্ছে, এই বিক্রিয়াটির নামই হচ্ছে ইলেকট্রোলাইসিস বিক্রিয়া। এখন এখন তুমি আনমিউট করো, মিউট করো, আর লাবিব আনমিউট করো। লাবিব তুমি বলো কি কি বুঝছো। আচ্ছা, থ্যাংক ইউ। লাবিব তুমি বলো কি কি বুঝছো। আমি, হ্যাঁ,
হ্যাঁ, হ্যাঁ, বিভক্ত হয় কে কোথায় জমা হয়? আচ্ছা, আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটাকে তুমি কি বিক্রিয়া বলবা? বা তড়িৎ? আচ্ছা, এটা কি এই যদি আসে পরীক্ষায় এভাবে হুবহু কপি পেস্ট করতে পারবে না? হ্যাঁ, 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 হবে, সমস্যা নেই। আচ্ছা, তুমি রাখো, আনমিউট করো। আচ্ছা, লাবিব, তুমি আমাকে এখন ওয়ানুর বলবে। ওয়ানুর, তুমি আনমিউট করো। আচ্ছা ওয়ানুর, তুমি কি আমাকে ক্লিয়ারলি বুঝছো আমার স্পিচটা, আজকের যে লেকচারটা বুঝছো কি সত্যিকার অর্থে? আচ্ছা বলো, তুমি আমাকে ক্লিয়ার করে সুন্দর করে তুলে ধরো যে স্যার আমি এটা বুঝছি, তুমি ক্লিয়ারলি তুলে ধরো, আমি দেখতেছি তোমার কথা। বলো। হুম, হুম। হ্যাঁ, গুড। আচ্ছা, হুম। আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া অথবা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। মনে থাকবে? তাহলে আমরা কিন্তু আজকে দুটা বেশ একটা রচনামূলকের অংশে কিছু অংশ পাই, বলবো না, সংক্ষিপ্ত আর একটা অতি সংক্ষিপ্ত, দুটা কোশ্চেনের অ্যান্সার আমরা প্রপারলি শিখলাম। সে কি নাই? ইলেকট্রোপ্লেটিং কি? বলো দেখি ইলেকট্রোপ্লেটিং কি? হ্যাঁ, হ্যাঁ, গুড। তাহলে ঠিক আছে, তুমি আনমিউট করো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা অনেক ভালো বুঝছো। ওকে, তাহলে এই অধ্যায়ে, আচ্ছা, এই অধ্যায়ে কার্বন ব্রাশের উপর আমাদের আছে, সেটা আছে ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র। আর আরো কিছু আমরা এটা এখন ইরেজ করে দেব। আমরা আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু এটা তোমরা ক্লিয়ারলি বুঝছো, আশা করি এই বিষয়ে আর থাকবে না তোমাদের। তারপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, লেটার ক্লাসে তোমরা আমাকে আস্ক করবো, আমি অ্যান্সার দেবো। আর তোমাদের আবারও বলে রাখি, এই কোশ্চেনগুলো যেগুলো আমি যেগুলো অ্যান্সার দেবো, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে মোর অ্যান্ড ওভার মোর, এবং এটা খাতায় হ্যান্ড নোট করে লিখে রাখবা, এবং আমাকে প্রতিদিন যখন এখানে আসবা, হাজিরি খাতার সাথে সাথে এভাবে দেখাবো যা লিখবা অ্যাসাইনমেন্ট। ধরো এখানে লাবিব লিখবে বা ফাইজার মাহমুদ লিখবে, ফাইজার মাহমুদ স্পষ্ট করে তুমি লিখবা যে আমি কোশ্চেন নাম্বার এত এত এত, অ্যাসাইনমেন্ট এক, আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট এক হবে, অ্যাসাইনমেন্ট এক দিয়ে সব অ্যান্সার এই খাতায় লিখবা। তোমাদের যে খাতা ব্যবহার করো এইভাবে লিখে এইভাবে আমাকে দেখাবা প্রত্যেক দিনে। প্রত্যেকটা পেজ উল্টে উল্টে দেখাবো, পেজ নং সিরিয়াল দেবা, এক নং পেজ, দুই নং পেজ, এইভাবে প্রত্যেকটা পেজেই দেখাবা। অফকোর্স ক্লাসে আসার সময় এটা প্রিপেয়ার করে আসতে হবে, এবং বাসার কাজ যতটুকু দেওয়া হবে অতটুকু কাজই করবা। আর ইউ মাইন্ড আজকে থেকে কিন্তু প্রেজেন্ট শুরু, এটাকে অপশনে রূপান্তর করো না। তার জন্য দায়বদ্ধতা তোমারই থাকবে। আমি কিন্তু অনলাইন ক্লাস নিচ্ছি এবং প্রেজেন্টেশন দিচ্ছি। আর কোনো কারণে যদি আমি নিতে, সেক্ষেত্রে আমি ক্লাসগুলো অনলাইনে আপলোড করে ছেড়ে দেবো, সেখান থেকে জিস্ট ক্লাসগুলো নিয়ে নেবা, এবং ওখানে আমাকে জানাবা যে স্যার আমি অনলাইন ক্লাসটা আপনার পেয়ে গেছি। ঠিক আছে, তখন আমি তোমার প্রেজেন্টটা দিয়ে দেবো। তো যাই হোক, আজকে এতটুকু ছিল, মিশে দিচ্ছি আমি, দিয়ে নেক্সট টপিক আলোচনা করছি, যেটা মিশে দিচ্ছি। আচ্ছা, ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র আমরা একটা দেখব। ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে ফ্যারাডের একটা সূত্র আছে, বিজ্ঞানী ফ্যারাডে। আচ্ছা, তোমরা তার আগে আমাকে একটু আনমিউট করো সবাই, আমরা একটু দেখি যে ফ্যারাডে কে ছিলেন। ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র। আচ্ছা, ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র। ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র। ইলেকট্রো
লাইসিসের ইলেক্ট্রোলাইসিসের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র। আমি খুব আসল কথায় আসি। ফ্যারাডে একজন বিজ্ঞানী ছিলেন। ইনি মেইনলি সবসময় মনে রাখবো যে বিদ্যুতের অনেকগুলো জনক আছে। বিজ্ঞানী থেলস থেকে শুরু করে ওকে রন্টোজেন থেকে শুরু করে বিজ্ঞানী ফ্যারাডে, এর ফাঁকে অ্যাভোগাড্রো আছে। কি কি আছে? অ্যাভোগাড্রো, উনিও আছেন। তারপরে আছেন ফ্যারাডে, ইনিও আছেন। অনেক বিদ্যুতের ক্ষেত্রে অনেকজন বিজ্ঞানী অনেক ভূমিকা পালন করছে, কিন্তু সবাইকে তো নেওয়া সম্ভব হয়নি। যে মানে তোমাদের লেভেল অনুযায়ী তোমাদের এখানে যতটুকু আলোচনা করছে যে বিজ্ঞানীদের, এই বিজ্ঞানীদের কথাগুলোই আমরা বারবার বলবো। তো এখানে বিজ্ঞানী ফ্যারাডের কথা বলছি, ইনি হচ্ছে স্থির বিদ্যুতের জনক। ইনি কোন বিদ্যুতের জনক? স্থির বিদ্যুৎ। অথচ ওভারঅল বিদ্যুতের জনক হচ্ছে বিজ্ঞানী থেলস। তিনি কিন্তু প্রথম বলছিলেন যে অ্যাম্বার গাছের আটা, মানে আটা, অ্যাম্বার গাছ একটা ছিল, অ্যাম্বার অ্যাম্বার নামে একটা গাছ ছিল। তিনি বনে গেলেন বা জঙ্গলে গেলেন, অ্যাম্বার গাছ থেকে দেখলেন যে আটা নির্গত হচ্ছে। ওই আটাটাকে তিনি নিলেন, একটা রেশমি কাপড় দ্বারা আটা ঘষলেন, দেখলেন যে এটাকে ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। এ থেকে তিনি যে 548 থেকে 548 সালের ভিতরে তিনি একটা কিছু আবিষ্কার করলেন। তার আবিষ্কারের উপর ভিত্তি করে বিজ্ঞানী ওমস চলে আসলেন। বিজ্ঞানী ওমস ল, যেটা তোমরা পড়ে আসো, যেটা মাদার ল ইলেকট্রিসিটি বলা হয়। তারপরে এইভাবে বিজ্ঞানীদের হতে হতে শেষে এই যে বিভিন্ন বিজ্ঞানীদের আলোচনা করতে গিয়ে তোমরা ওই বিজ্ঞানীগুলোর নাম শুনছো, অ্যাভোগাড্রোর নামও শুনছো, অ্যাটম যিনি আবিষ্কার করেছিলেন সেটার নাম শুনছো, ওকে, জন ডাল্টনের নাম শুনছো, জন ডাল্টনের মতবাদ পড়ে এসছো। তারপরে তোমরা বিজ্ঞানী থেলসের নাম শুনবো আমার কাছ থেকে। তারপরে এখন শুনবো সরাসরি বিজ্ঞানী ফ্যারাডে। তো ফ্যারাডে কি করলেন? ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াটা সরাসরি দেখাইলেন। কিভাবে দেখালেন? একটা সূত্রের মধ্য দিয়েই সরাসরি প্রক্রিয়াটা তুলে ধরলেন। তো সেই সূত্রটা এখানে আলোচনা করছে। প্রথম সূত্র হচ্ছে উনি দুইটা সূত্র আবিষ্কার করছে। ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় দুইটা সূত্র আবিষ্কার করছে। কয়টা সূত্র? দুইটা সূত্র। তো প্রথম সূত্র হচ্ছে এই যে প্রথম সূত্র, সূত্র নম্বর 1, প্রথম সূত্র। দেখো প্রথম সূত্র বলছে, আচ্ছা, ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় ইলেকট্রোডের উপর জমা হওয়া পদার্থের পরিমাণ দ্রবণ বা ইলেকট্রোডের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ আমি জিনিসটা আবার ক্লিয়ার করছি। ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় যে প্রক্রিয়া আমি দেখালাম একটু আগে, সেই প্রক্রিয়ায় ইলেকট্রোডের উপর জমা, ওই যে ইলেকট্রোডের উপর জমা হচ্ছিল, যে বলছিলাম দুটো ইলেকট্রোড আছে, একটা পজিটিভ একটা আছে নেগেটিভ, দুটো ইলেকট্রোড বা কাঠি আছে, একটা পজিটিভ কাঠি একটা আছে নেগেটিভ কাঠি। সেই ইলেকট্রোডের উপর জমা হওয়া, যেগুলো জমা হয়েছে, ওইদিকে আমি দেখাছিলাম যে হাইড্রোজেন আর অক্সিজেন জমা হয়। দুটার মধ্যে দুই কাঠিতে দুটো জিনিস জমা হয়, একটা হাইড্রোজেন একটা আছে অক্সিজেন, সেটা আমি দেখাছিলাম। সেটা বলছি। তাহলে ইলেকট্রোডের উপর জমা হওয়া পদার্থের পরিমাণ, আচ্ছা, দ্রবণ বা ইলেকট্রোডের ভিতর দিয়ে যদি জমা হওয়ার পরে ইলেকট্রোডের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ জিনিসটা আমি খুব ক্লিয়ার করে বোঝাচ্ছি আস্তে করে, যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া ইলেকট্রোডের উপর যে পদার্থগুলো জমা হয়, ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় ইলেকট্রোডের উপর যে সকল পদার্থ জমা হয়, ঠিক আছে, সেই জমা হওয়া পদার্থের দ্রবণ, ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় যে সকল পদার্থ ইলেকট্রোডের উপর জমা হয়, সেই জমা হওয়া দ্রবণ বা ইলেকট্রোডের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। প্রথম সূত্র এইভাবে, অর্থাৎ এভাবে বলছে উনি, এম ভেরিসেস কিউ। উনি বললেন, আমি সরাসরি সূত্রটা লিখে দেবো না, বিকজ তোমাদের কাছে আছে এটা বইয়ে, এম ভেরিসেস কিউ উনি বললেন। অর্থাৎ এম ভেরিসেস অথবা এই সূত্রটাকে অথবা এম ভেরিসেস, এখানে বলছে কি এম ভেরিসেস আই কিউ, অথবা এম ভেরিসেস এম সমান সমান জেড আই টি, এম সমান সমান জেড আই টি, যেখানে আমি কিন্তু আবার তোমাদের দেখাচ্ছি। দেখো, ইনি বললেন যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় যে সকল পদার্থ, দুটো ইলেকট্রোড, একটা ধনাত্মক ইলেকট্রোড আর একটা ঋণাত্মক ইলেকট্রোডের উপর জমা হয়, এবং জমা হলে তার ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ অবশ্যই যায়, ইলেকট্রোডের ভিতর দিয়ে তো বিদ্যুৎ যাচ্ছে,
পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত দিয়ে তো যাচ্ছে, তো বিদ্যুৎ প্রবাহিত হয় তার সমানুপাতিক হবে, তা হবে কিসের সমানুপাতিক? ইলেকট্রোলাইসিসের সমানুপাতিক। অর্থাৎ এম ভেরিসেস কিউ একবার বললেন, আরেকবার বললেন এম ভেরিসেস আইটি, আর এটাকে সরাসরি সমান করে লিখলেন এম সমান সমান জেড আইটি, জেড আই টি। যেখানে উনি বললেন, এভাবে বললেন, বলার পরে বললেন যেখানে এম সমান সমান কি হবে, আই সমান সমান কি হবে, আর টি সমান সমান কি হবে। এই দেখো উনি বললেন আর জেড সমান সমান কি হবে, জেড সমান সমান আচ্ছা কি হবে, তাহলে এম সমান সমান উনি বললেন যে ইলেকট্রোডে জমা হওয়া পদার্থের পরিমাণ, এম হচ্ছে ইলেকট্রোডে জমা হওয়া পদার্থের পরিমাণ, এমটা হচ্ছে ইলেকট্রোডে জমা হয়, ইলেকট্রোডে যে সকল পদার্থ জমা হয় তার পরিমাণ, মানে ইলেকট্রোডে জমা হওয়া পদার্থের পরিমাণ, ইলেকট্রোডে জমা আচ্ছা হওয়া পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। আর আই হচ্ছে প্রবাহিত কারেন্ট, আই হচ্ছে প্রবাহিত কারেন্ট, আই হচ্ছে প্রবাহিত কারেন্ট, আর টি হচ্ছে কারেন্ট প্রবাহের সময়, টি হচ্ছে সময়, টি হচ্ছে সময়। আর জেড এর কথা বলছে এখানে পদার্থের তড়িৎ রাসায়নিক সমতুল্য, পদার্থের তড়িৎ রাসায়নিক সমতুল্য, এটা তড়িৎ রাসায়নিক সমতুল্য, তড়িৎ রাসায়নিক সমতুল্য। আচ্ছা তাহলে তোমরা একটু আনমিউট করো, আনমিউট করো, আমার স্পিচটা একটু ক্লিয়ার করার জন্য তোমরা একটু আনমিউট করো। আচ্ছা লাবিব আনমিউট করো, লাবিব। আচ্ছা আচ্ছা দেখো আমি বললাম যে প্রথম সূত্র ইলেকট্রোলাইসিসের প্রথম সূত্র হচ্ছে উনি বললেন যে ইলেকট্রোলাইসিস এমন একটা প্রক্রিয়া যেখানে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া ইলেকট্রোডের উপর যে পদার্থ জমা হবে, ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া ইলেকট্রোডের উপর যে সকল পদার্থ জমা হয়, ঠিক আছে, সে সকল পদার্থের ভিতর দিয়ে যদি ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, যে সেই প্রবাহিত ইলেকট্রিসিটিটা কি হবে, কার সমানুপাতিক হবে, ওই পদার্থের সমানুপাতিক হবে, ওই পদার্থের সমানুপাতিক হবে, সেই কথাটা বলছি। আমি কি বুঝতে পারছি কি পারিনি? আমি আবারও ক্লিয়ার করে বুঝি, প্রথম সূত্রটা খুব ক্লিয়ার করে বুঝি, শোনো। ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় যে সকল পদার্থ ইলেকট্রোডের উপর আসে জমা হয়, জমা হলে সেই পদার্থটা ইলেকট্রিসিটি মানে সমানুপাতিক হবে, সোজা কথায় যে ইলেকট্রিসিটি বা যে বিদ্যুৎটা প্রবাহিত হবে, যে ডিসি বিদ্যুৎটা প্রবাহিত হবে ইলেকট্রোডের ভিতর দিয়ে, তার সমানুপাতিক হবে, তার সমানুপাতিক হবে, এবং এদের রোধের সমতুল্য, এবং এদের সমতুল্য, রাশির সমতুল্যের সমানুপাতিক হবে বা সমান হতে পারে, ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলছে। অর্থাৎ এখানে বলছে এম ভেরিসেস কিউ, এটা কিউ, এখানে কিউ এর যে কথা বলছে, কিউতে কিন্তু চার্জ, কিউতে কি, এখানে কিউতে কি কুলম্ব, কিউতে কি এমনি কুলম্ব বা চার্জ, এটাকে চার্জ বলা হয়। হ্যাঁ এখানে কিউ দেখাইছি দেখো, আর এখানে জেড দেখাইছি, জেডটা কি তড়িৎ রাসায়নিক সমতুল, তড়িৎ রাসায়নিক সমতুল, এটাকে জেড সমতুল, তড়িৎ রাসায়নিক সমতুল, প্যারালাল যেটা, সেটাকে সমতুল বা জেড বলেছে। তারপরে টি তে কি বোঝাচ্ছে, এখানে টাইম বোঝাচ্ছে বা সময়কে বোঝাচ্ছে। আর আই তে কি বোঝাচ্ছে, আইতে এখানে প্রবাহিত কারেন্ট বোঝাচ্ছে, আইতে প্রবাহিত কারেন্ট বোঝাচ্ছে, রাইট। আর এখানে এর বলছে ইলেকট্রোডের উপর যে সকল পদার্থ বা ম্যাচ ডিপোজিট হয় সেই পদার্থকে বোঝাচ্ছে এতে। আমি এখানে কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট আকারে বাসায় করে পরের ক্লাসে এভাবে দেখাবো আমাকে, ওকে। অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অ্যাসাইনমেন্ট নাম্বার 1 আমি কিন্তু দেখব পরে। অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এ কি ছিল, ইলেকট্রোপ্লেটিং কি ব্যাখ্যা করো। দ্বিতীয় নম্বর কোশ্চেন আসছে, প্রথম কোশ্চেন আছে ইলেকট্রোপ্লেটিং কি ব্যাখ্যা করো, প্রথম কোশ্চেন আছে ইলেকট্রোপ্লেটিং কি ব্যাখ্যা করো, আর দ্বিতীয় কোশ্চেন আসছে ইলেকট্রোলাইসিস কি ব্যাখ্যা করো, আর তৃতীয় কোশ্চেন আছে ফ্যারাডের ইলেকট্রোলাইসিস সূত্রটি ব্যাখ্যা করো। তৃতীয় কোশ্চেন হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোলাইসিস সূত্রটি ব্যাখ্যা করো। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত ক্লাস ছিল।